গাজার পক্ষে এক দুর্দান্ত সিদ্ধান্তে বেলজিয়াম। লজ্জা ঢাকবে কোথায় ইসরায়েল? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। গাজা তো সম্পূর্ণ শেষই, কিছুই আর অবশিষ্ট নেই। ইতোমধ্যে গাজার সশস্ত্র গোষ্ঠীও জানিয়েছে গাজার শাসনভার তারা ছেড়ে দিতে চায়। অনেকেই এখন প্রশ্ন করছে, সেই গোষ্ঠী যদি ইসরায়েলের সাথে নাই পেরে উঠবে, তাহলে কেন 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে উস্কে দিতে হলো দেশটিকে? প্রায় 74,000-এর মতো নিরপরাধ মানুষের মৃত্যু আর 2 লক্ষাধিক মানুষের পঙ্গুত্বের দায় তাহলে কারা নেবে? নাকি শাসনভার ছেড়ে দেবে? এই কথার মধ্যে অন্য কোনো কৌশল আছে? কৌশলই বা আর কি? যখন হেরে যাওয়ায় নিয়তি হয়, তখন আর কৌশলের আর কি অবশিষ্ট থাকে? যাই হোক, মুক্তিকামী গাজা ও পশ্চিম তীরবাসী এখনও তাদের শহীদানের বিপরীতে এক দারুণ সাফল্যের আশায় লড়েই যাচ্ছে শেষ রক্তবিন্দু দিয়ে। হয়তো এমন এক সময় আসবে যখন ইসরায়েল ঘৃণার সাথে বিদায় নেবে, চূড়ান্ত বিজয় আসবে গাজাবাসীরই। এরই মধ্যে বেলজিয়াম আরেক শক্ত অবস্থান স্পষ্ট করেছে ইসরায়েলের বিরুদ্ধে। দেশটি বহু আগে থেকেই গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নিয়ে সুনাম কুড়িয়েছে। অধিকৃত পশ্চিম তীর সহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বেলজিয়াম। গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগে দেশটির সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। শনিবার 18 জুলাই দেশটির সরকারি সংবাদ সংস্থা বেলগার এর বরাত দিয়ে ইসরায়েল টাইমস এ খবর জানিয়েছে। গত বছর সেপ্টেম্বরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করে। তারই ধারাবাহিকতায় বেলজিয়াম সরকার আগেই বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাজনৈতিক জটিলতার কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে নিষেধাজ্ঞাটি ঠিক কিভাবে কার্যকর করা হবে এবং কোন কোন পণ্য এর আওতায় পড়বে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ডও আলাদাভাবে ইসরায়েলি বসতির পণ্যের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে মতভেদের কারণে এখনও ইইউ স্তরে কোনো যৌথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। গত বছর ইইউ এর সঙ্গে ইসরায়েলের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 43 বিলিয়ন ইউরো। অধিকৃত পশ্চিম তীরের আল তোয়ানি গ্রামের আল তাকওয়া মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা। রোববার মসজিদের পাশাপাশি একটি দুগ্ধজাত পণ্যের কারখানা ও 2টি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রোববার 19 জুলাই ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে দেখেন মসজিদের প্রবেশদ্বার পুড়ে গেছে এবং দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি স্প্রে করা হয়েছে। গ্রাম কাউন্সিলের প্রধান মোহাম্মদ রাবি জানান, রাতের অন্ধকারে মুখোশধারী 2 ডজনেরও বেশি বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা মসজিদের দেয়ালে হিব্রুতে স্লোগান লিখে যায়। একই সঙ্গে আশপাশের 2টি বাড়ি ও মাসাফের ইয়াত্তা সম্প্রদায়ের নারীদের পরিচালিত ডেইরি কারখানায়ও আগুন লাগানো হয়। স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী ও স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো প্রাণহানি হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন মোহাম্মদ রাবি। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ, এবাদতখানার দরজায় ক্ষতি ও দেয়ালে গ্রাফিতি, এসব অভিযোগে তদন্ত চলছে। তবে ফিলিস্তিনি মানবাধিকার কর্মী ওসামা মাখামরা অভিযোগ করেছেন,
ইসরায়েলের সেনাবাহিনীর চোখের সামনেই এই হামলা হয়েছে। মসজিদের খুব কাছেই একটি ইসরায়েলের সামরিক ওয়াচ টাওয়ার রয়েছে। রাবি বলেন, হামলার প্রায় আধা ঘন্টা পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করে ইসরায়েলের চরমপন্থী দখলদার সরকারকে দায়ী করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, বসতি স্থাপনকারীদের এই সহিংসতা ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সংঘাতকে ধর্মীয় যুদ্ধে রূপ দেওয়ার অপচেষ্টার অংশ। 2023 সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সমন্বয় সংস্থা OCHA জানিয়েছে, বর্তমানে অধিকৃত পশ্চিম তীরে প্রতিদিন গড়ে 6টি করে এমন হামলা হচ্ছে। আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত এসব বসতিতে 5 লাখের বেশি ইসরায়েলি বসবাস করেন। 1967 সাল থেকে ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অর্থাৎ UNGA-তে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন তিনি। এই বিষয়ে এখন আলোচনা চলছে। এই মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শনিবার 18 জুলাই প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যুদ্ধাপরাধী যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতে দাঁড় করানো উচিত। নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মেয়র তার আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি জানান, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সরাসরি তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার সিটির মেয়রের কাছে রয়েছে কিনা তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছেন না। এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সাথে তিনি নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র জোহরান মামদানি। গাজার ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ে মুসলিম ও অমুসলিম অর্থাৎ বিধর্মী উভয় ধরনের রাষ্ট্রই অবস্থান নিয়েছে। অমুসলিম বা পশ্চিমা বিশ্বের যেসব রাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গাজার পক্ষে সোচ্চার রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাষ্ট্র হল স্পেন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্পেন ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে জোরালো অবস্থান গ্রহণ করেছে। তারা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক পর্যায়ে বারবার চাপ সৃষ্টি করেছে। আয়ারল্যান্ড সরকার গাজায় মানবিক বিপর্যয়ের কড়া সমালোচনা করে আসছে। তারাও স্পেনের সাথে সমন্বিতভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। নরওয়ে পশ্চিমা বিশ্বের দেশ হওয়া সত্ত্বেও নরওয়ে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে অর্থাৎ ICJ-তে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। ব্রাজিল ও অন্যান্য লাতিন আমেরিকান দেশ ব্রাজিল শুরু থেকেই গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর পক্ষে কথা বলেছে। এছাড়া বলিভিয়া, কলম্বিয়া সহ বেশ কিছু লাতিন আমেরিকান দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা হ্রাস করেছে গাজার সমর্থনে। ফাদি হামদাল্লাহ আল নাসান 17 বছরের টকবকে কিশোর, ফিলিস্তিনের জাতীয় যুব দলের খেলোয়াড়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ফাদি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তবে সেই লড়াইয়ের অবসান ঘটল মৃত্যুতে। ফিলিস্তিনি কর্মকর্তারা এবং পরিবারের সদস্যরা ফাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তারা জানান, পশ্চিম তীরের নিজ গ্রামে 11 জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন ফাদি।
হাদি আল মুঘাইর ক্লাবের হয়ে খেলতেন। সেই সঙ্গে কিশোর এই ফুটবলার ফিলিস্তিনের জাতীয় যুব দলের সদস্য ছিলেন। কিশোর ফুটবলারের এই মৃত্যু পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী আর সেনাদের দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতার দিকে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। 1967 সাল থেকে অঞ্চলটি ইসরায়েল দখল করে রেখেছে। আন্তর্জাতিক আইনে অবৈধ হওয়া সত্ত্বেও সেখানে বসতি স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কার্যক্রমকে বর্ণ বৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। নিজ গ্রাম আল মুঘাইরে গেল শনিবার ফাদিকে দাফন করা হয়েছে। কালো পোশাক পরা কয়েকশো শোকাহত মানুষ রামাল্লায় ফিলিস্তিন মেডিকেল কমপ্লেক্সে থেকে এই ফুটবলারের মরদেহ তার গ্রামে নিয়ে যান। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন PFA সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যখন ওই গ্রামে আক্রমণ করেছিল তখন ইসরায়েলের সেনারা ফাদির উরুতে গুলি করেন। এ কারণে পরবর্তী সময়ে ফাদির পা কেটে ফেলতে হয়। এই আঘাত থেকেই ফাদির মৃত্যু হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিশোর ফুটবলার ফাদির মৃত্যুর মধ্য দিয়ে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে শহীদের সংখ্যা বেড়ে 1013 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের ফুটবল পরিবারেই 568 জন শহীদ হয়েছেন। ছেলের বিষয়ে ফুটবলার ফাদির বাবা হামদাল্লাহ আল নাসান বলেন, গ্রামে হামলার সময়টায় নারী ও মেয়েদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিলেন। ফাদির বাবা বলেন, সে সেখানে গিয়েছিল বলে প্রাণ হারালো। ফাদির মা হানান আল নাসান তার ছেলের সম্পর্কে বলেন, সে খুবই ভালো ছাত্র ছিল, খেলাধুলায়ও দুর্দান্ত ছিল, ফুটবল খেলতে ভালোবাসত, সবাই ওকে পছন্দ করত। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।